মারে। বলছি দিদি, যে লাভলি খ্যাত আর কি, যিনি সবসময় কালারফুল একজন নেতা বলা হয়, সেই মদন মিত্রের বিরুদ্ধে এখন যেটা দেখা যাচ্ছে যে তিনি মার্কশিট জাল করেছেন। তৃণমূলের কালচারটাই তো অপসংস্কৃতির কালচার। তৃণমূলের কালচারটাই তো আমরা জানি একটা অপসংস্কৃতির কালচার। যারা সংবিধানের রক্ষক এবং ধারক বলে এই পোস্টগুলোকে হোল্ড করেন সাংবিধানিক, সেই সাংবিধানিক পদের তো অবমাননা করা, এটা তো কন্টেম্প্ট করছেন এই সাংবিধানিক পদগুলোর। দিস ইজ কন্টেম্প্ট টু আমাদের ভ্যারিয়াস কনস্টিটিউশনাল লজ। তার তো ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। তার কি সাংবিধানিক পোস্টটা কি তিনি হোল্ড করার যোগ্য কোনোভাবে মনে করেন? যোগ্য নয়। মানুষকে চিট করা, এই সংবিধানের নামে শপথ করে যে জায়গাটা তিনি এতদিন হোল্ড করে থাকলেন, সেই জায়গাটাকে তিনি ছোট করে দিচ্ছেন। তাকে ইমিডিয়েটলি তার রেজিগনেশন করা উচিত এবং ইমিডিয়েটলি তার নামে এফআইআর রুজু করা উচিত। কারণ এইভাবে মিথ্যা জাল সার্টিফিকেট, যে তৃণমূল দল আপনি ভাবতে পারছেন কেন জাল সার্টিফিকেট? তাহলে তো আমরাও লেখাপড়া না করে যে কেউ জাল সার্টিফিকেট বানিয়ে একটা পোস্ট হোল্ড করতে পারি। তাহলে লেখাপড়া করছি কেন? বলে না একটা কথাই ছিল, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর আজকের দিনে দাঁড়িয়ে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, অনাহারে মরে সে। লেখাপড়া করে যে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের পিটুনি খায় সে। লেখাপড়া করে যে আজকে সে কিন্তু মিথ্যা কেস খেয়ে পুলিশকে ঘুষখোর যে পুলিশ, আপনি তাদের চেহারাগুলো দেখুন কতটা করে আনফিট। এই যে এত যখন প্রতিটা তাদের কি পুলিশ ট্রেনিংটাকেও চলে গেছে, ডিপার্টমেন্টাল সিস্টেমটাও কি চলে গেছে? এতটা আনফিট তারা কিভাবে তাদের প্রতিটা চাকরি আজকে চ্যালেঞ্জেবল? তাদের কেন ডিপার্টমেন্টাল এনকোয়ারি কিছু হয় না? তাহলে লেখাপড়া করে এই রাজ্যে এই অবস্থা, তার প্রমাণ দিচ্ছেন মাননীয় মদন মিত্র মহাশয়। বলছি দিদি, যেখানে আমাদের বিধানসভায় দাঁড়াবার জন্য কি এরকম কোনো ব্যাপার আছে যে এত কোয়ালিফিকেশন লাগবেই, এই কোয়ালিফিকেশন ছাড়া বিধানসভায় দাঁড়ানো যাবে না? তাহলে জাল করলেন কেন? সেটাই, বিধানসভার জন্য কোনো কোয়ালিফিকেশন নেই, দাঁড়াতে গেলে এই শিক্ষাগত যোগ্যতা নেই, সেটা আলাদা পয়েন্ট, সেটা আলাদা প্রসঙ্গে। কিন্তু কথা হচ্ছে আপনি যখন মানুষকে এতদিন টুপি পরিয়ে এলেন কেন জাল দিয়ে, যে আমি এতটা শিক্ষিত? মানুষ যখন ভোটটা দিয়েছে তখন তো আপনি গ্রাজুয়েট বা আপনি পোস্ট গ্রাজুয়েট, আপনি অমুক বা আপনার কাছে এই ডিগ্রিটা আছে, এটা জেনেই তো মানুষ তাহলে ভোটটা দিয়েছে। আপনি যদি 4 পাস হয়ে বা 10 পাস হয়ে ভোটটা নেবেন, আপনি বলুন হ্যাঁ আমি 10 পাস, আমি ধরুন লয়ে আমি মাস্টার ডিগ্রি, আমি এটাই বলবো। আমি তো বলবো না যে আমার আরো 3টে, আমি ফিজিক্সেও মাস্টার ডিগ্রি করেছি, আমি ইংরেজিতেও মাস্টার ডিগ্রি করেছি, আমি লতেও করেছি। এটা বলে যখন আমি আরো 2টো জাল সার্টিফিকেট বানিয়ে যখন আমি বিধানসভায় দাঁড়াবো, আর আমার নমিনেশনে, আপনি জানেন নমিনেশন ফাইল করতে গেলে সেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অল সার্টিফিকেট দিতে হয়, তাহলে সেই নমিনেশনটাই যেখানে চ্যালেঞ্জের মুখে, সেখানে তার পোস্টটা কি করে থাকে? তার তো পোস্টটাও ডেফিনেটলি চ্যালেঞ্জেরই মুখে। আমি মানুষকে মিথ্যা টুপি পরিয়ে নমিনেশন মিথ্যাভাবে ফাইল করি যে আমার যে ডিগ্রি নেই, সেই ডিগ্রিগুলো ধরুন পিএইচডি আমার নেই, তা আমি বলে দিলাম আমি পিএইচডি একটা জাল সার্টিফিকেট বানিয়ে আমি জমা করে দিলাম, তাহলে সেটা কি আমি করতে পারি? সেটা কি দ্যাট ইজ বার্ড বাই ল? সেটা কি কোনোভাবেই কি অ্যালাউড? দ্যাট ইজ নট অ্যাট অল অ্যালাউড। তো এই জায়গাটাই আমাদের বোঝার আছে, এই জায়গাতেই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই উনি যে অসাংবিধানিক ভাবে যে পোস্টটা হোল্ড করে আছেন তার পদত্যাগ করা উচিত। কারণ সেটা সংবিধান বহির্ভূত ভাবে হয়েছে। নমিনেশনে তুমি দিয়েছেন এই ডকুমেন্টস গুলো, তো নমিনেশনের ডকুমেন্টস গুলো যখন জাল, তাহলে ওরা থাকে কি করে? পোস্টটা সাংবিধানিক, এটাই তো প্রশ্ন। অনেকে বলছেন যে 2026-এ পুরো বিধানসভাটাই উঠে যাবে। দেখুন, বিধানসভার ভিতরে আমাদের মাননীয় অগ্নিমিত্রা পল দিদিভাইয়ের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। একজন নারী, তিনি নারী একজন সাংসদকে আজকে কিভাবে তাকে অসম্মান করা হয়েছে, কি করে হতে পারে? কারণ তিনি সত্যির জন্য আওয়াজ তুলেছিলেন বলে, কারণ তিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী তথা আমাদের নেত্রী বলে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভেতরে, যেখানে আমাদের নারী নেত্রীদের শুধুমাত্রই বিরোধী দল করার জন্য তাদেরকে এইভাবে ভুল লুণ্ঠিত করা হয়, তাদের সম্মান উল্টে ঘুরিয়ে আবার সিসিটিভি সাবমিট না করেই বলা মিথ্যা করে তাদেরকে কাউন্টার কেস দেওয়া হয় যে পুলিশকে নাকি তারা গিয়ে হাতাফাই করেছে। এই যে রাজ্য, সেই রাজ্যে দাঁড়িয়ে আমরা কি আশা করতে পারি? যে রাজ্যে একজন নারী, তাকে সেই বিধানসভায় সুরক্ষিতা নয়, তাহলে বিধানসভা উঠে যাওয়ার মতনই তো অবস্থা। আপনি ভাবতে পারছেন আজকে হাইকোর্টের ভিতরে অ্যাটাক, সেইখানে মহিলা পাঠিয়ে সাজিয়ে তৃণমূল পাঠিয়ে দিচ্ছে যে আমার মক্কেল নয়, তাকে পাঠিয়ে আমাকে মারার জন্য। বিধানসভায় আমাদের মাননীয় অগ্নিদেব দিদিভাইকে শাড়ি ছিঁড়ে দেওয়া হচ্ছে, দিদিকে বিধ্বস্ত করে, দিদির
তখনও পর্যন্ত লড়ে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি, আমরা সেই লড়াই দেখেছি, আমরা সেই লড়াই মনে রেখেছি। তাহলে আজকে হাইকোর্ট বলুন, বিধানসভা বলুন, কোথাওই তো নারীরা সুরক্ষিত নয়। তাহলে সেই বিধানসভার মূল্য কি? যেখানে আইন পাস হয়, যেখানে একজন এমএলএদের হাতে রাইট থাকে ল মেকার বা আজকে সেইখানে কোনো বিলের বিরোধিতা করার, তাহলে সে যদি সেই বিরোধিতা না করতে পারে, এটা তো অসাংবিধানিক। তাহলে স্পিকার কি করতে আছেন? তাহলে স্পিকার মহাশয় কি তাহলে একটা পার্টিকুলার দলেরই চটি চাটেন? তাহলে চটি চাটার জন্য কি স্পিকারকে রাখা, নাকি ন্যায় অন্যায়ের জাস্টিফিকেশন দেওয়া, কনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনালের জিনিসের জাস্টিফিকেশন দেওয়া, তার জন্য তো স্পিকার মহাশয়। সেই বিচারধারা তো আমরা দেখতে পাচ্ছি না। ঠিকই তো বলেছেন, বিধানসভা উঠে যাবে এই কারণেই বলেছেন যারা বলছেন। বলছি একের পর এক নবান্ন অভিযান, মানে আগস্ট মাস পর্যন্ত আমরা দেখেছি বহু প্রকল্প আছে, সেটা বিজেপি বিরোধীদের প্রত্যেকটা দলেরই আছে, এমনকি তিনটে নবান্ন অভিযান আছে। কি মানে এইভাবে যেভাবে একের পর এক অভিযান, তাতে কি মনে হচ্ছে মানে কি হবে আগামী দিনে? দেখুন, অভিযান করছেন তারা, চাকরিহারারা অভিযান করছেন, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা অভিযান করছেন, এক একদিন অভিযান করছেন। তারা তো এতগুলো খাঁচাওয়ালা গাড়ি কিভাবে প্রতিরোধ করবে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, তারা ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, দামি দামি শিকল, মানে এত টাকায় রাস্তায় গাড্ডা, রাস্তায় একটা বুড়ি ঠাকুমা, বয়স্ক ঠাকুমা আমাদের পড়তে গিয়ে পা ভেঙে ফেললেন। টোটো দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করবেন, টোটোর চাকা বসে যাচ্ছে, মানুষ তার রিকোয়ার্ড জায়গায় পৌঁছতে পারছেন না। মানে আপনি যদি নবান্ন প্রশ্নটা করলেন, নবান্নের ওখান থেকেই তো আমার চেম্বার, আমার প্রাইভেট চেম্বার নবান্ন থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তাই আমার চেম্বারে ব্রিফ নিতে গেলে বা চেম্বারের কাজ করার জন্য, আমার বাড়ি নর্থ কলকাতা, সেখান থেকে আমি যখন চেম্বারে যাই, চেম্বার থেকে ধরুন আমাকে অর্ধেক দিন কখনো হাইকোর্টে আসতে হয় সকালে চেম্বার ওয়ার্ক করে, তখন কিন্তু আসতে কতটা বিপদ সহ্য করতে হয় ওই এলাকার লোকেদের, মানে নবান্ন সংলগ্ন লোকেদের যারা বাসিন্দা। আমরা কিন্তু সেটা দেখেছি। আমাদের মুসলিম ভাই বোনেরা প্রতিবাদ জানাচ্ছেন যে রাস্তা সারায় না, আমরা আজকে যা টোটো চালকরা করে খেতে পাচ্ছি না, টোটো চালাতে পারছি না। সাধারণ মানুষের সঙ্গে তো মিশতে হবে, বুঝতে হবে। এসি ঘরে বসে 14 তলায় মানুষের কষ্ট বোঝা যাবে না। সফেদ শাড়ি, পুরো একদম ঝকঝক করছে শাড়ি, সেই শাড়িতে যতক্ষণ না কাদার ছিটেটা লাগবে বর্ষায়, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না মানুষের যন্ত্রণাটা কি, মানুষ কিভাবে করছে। আপনি বলছেন এই নবান্ন অভিযান রাস্তা বন্ধ করে দিচ্ছে, বয়স্ক ঠাকুমারা কেউ আজকে ভ্যাকসিন দিতে যাচ্ছেন, শিশুরা কেউ আজকে, বয়স্ক ঠাকুমা বা বয়স্ক নাগরিকরা ডাক্তার দেখাতে যেতে পারছেন না, তাদের চিকিৎসা তারা নিতে যেতে পারছেন না। কত লোকের কত ধরনের সমস্যা এই জায়গাগুলোতে। যা ঝামেলা করে রেখেছেন, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্য, সে তো ছেড়েই দিলাম, পাশাপাশি মানুষকে নতুন করে আরো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এইগুলোর জন্য। কিন্তু তার কেন, তা ওনাকে তো নিজেকে বাঁচতে হবে। খাঁচার গাড়ি, পরপর ভাবে রেলিং বসিয়ে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, পুলিশের হাতে বেড, সিভিক টিভিক আরো অ্যাপয়েন্ট করা। ইভেন বিধাননগর থেকে গোটা রাজ্যের পুলিশ চলে আসছে নবান্নে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ভাইয়েরা গাড়িতে বসে আছেন, নেম প্লেটে বিধাননগর সিটি পুলিশ, কেউ অন্য কোথাও কারো, অন্য কোনো স্টেটের, মানে স্টেটে না, অন্য কোনো ডিস্ট্রিক্টের, মানে স্টেটের অল পুলিশকে লাগিয়ে দিচ্ছেন মাননীয়। তাহলে সেই জায়গাগুলো ল অ্যান্ড অর্ডার কি করে মেনটেন থাকবে? সেই জায়গায় এমনি তো পশ্চিমবঙ্গের এই অবস্থা, আপনি ভাবুন ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এমনি তো পুলিশ শোষণকারী, এমনি তো পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর, এমনি তো রুল অফ ল নেই, পাশাপাশি এই জায়গাগুলো অ্যারাইজ করছে। তা নবান্ন শুধু অভিযান বলে নয়, মানুষকে যদি মানুষের অধিকারটাকে সুরক্ষিত করতে হয় বা অধিকারটাকে সুনিশ্চিত করতে হয়, তাহলে এই তোলামূল সরকারকে উচ্ছেদ করতে হবে। তোলামূল সরকার উচ্ছেদ করলে আমরা ভারতীয় জনতা পার্টি যখন 26-এ ক্ষমতা গড়ব, অবশ্যই মানুষ তার অধিকার সুনিশ্চিত হবে, চাকরিহারারা চাকরি পাবেন, ন্যায় বিচার হবে, জাস্টিস হবে।